রেপ অব দ্য লক বাই আলেকজান্ডার পোপ ক্যান্টো 1 পার্ট 4 ইংলিশে এসএলএসটি 2025 এর প্রস্তুতির এই পর্বে আমরা কভার করছি লেভেল 11-12 এর সিলেবাসের অন্তর্গত আলেকজান্ডার পোপের লেখা রেপ অব দ্য লক পোমটি, যেখানে অলরেডি আমি রেপ অব দ্য লকের ক্যান্টো 1 এর ওপরে 3টে ক্লাস করিয়েছি। যারা যারা সেই সমস্ত ক্লাসের ভিডিওগুলি দেখোনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নেবে, তাহলে তোমাদের আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। তো সরাসরি টেক্সট আলোচনায় যাওয়ার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়াও এসএলএসটি সংক্রান্ত ডেইলি মক টেস্টের জন্য তোমরা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচে জয়েন করতে পারো। অনলাইন মক টেস্ট ব্যাচের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে এবং সাবজেক্ট রিলেটেড সমস্ত নোটস ও প্র্যাকটিস সেটের পিডিএফ নিতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও এসএলএসটি সংক্রান্ত যে কোনো কোয়ারি বা সাবজেক্ট রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তো সরাসরি টেক্সট আলোচনায় চলে যাচ্ছি। এর আগে ক্যান্টো 3 পর্যন্ত আমরা দেখেছিলাম বেলিন্ডা তার সকালে ঘুম ভাঙছে, এমন অবস্থায় সিলফ এরিয়েল এসে সুন্দরী মেয়েদের বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত জানাচ্ছে, যে সুন্দরী মেয়েরা মৃত্যুর পরে কে কোন আত্মাতে পরিণত হয় বা স্পিরিটে পরিণত হয়, এবং এই বায়ুর আত্মাগুলি মানে বায়ুর উপাদানের এই অদৃশ্য আত্মাগুলি কিভাবে সুন্দরী কোমলমতি এবং পবিত্র কুমারী মেয়েদেরকে রক্ষা করে। যেটাকে মানুষেরা মনে করে যে মেয়েটি তার সম্মান বজায় রেখেছে, সেটা আসলে কিন্তু মেয়েটি নিজে করে না, সেটি আসলে এই অদৃশ্য সিলফ দ্বারাই করা হয়ে থাকে। এতদূর পর্যন্ত আমরা পার্ট 3-তে দেখেছিলাম। এরপরে পার্ট 4-এ দেখো, অফ দিস এম আই হু দাই প্রোটেকশন ক্লেইম এ ওয়াচফুল স্প্রাইট and Ariel is my name। তো বলা হচ্ছে অফ দিস এম আই হু দাই প্রোটেকশন ক্লেইম। প্রোটেকশন মানে সুরক্ষা বা রক্ষা, ক্লেইম মানে দাবি করা, দাই ইয়র। অফ দিস এম আই এই সকলের মধ্যে আমি, হু দাই প্রোটেকশন ক্লেইম যে তোমাকে রক্ষা করার দাবি করে। আ ওয়াচফুল স্প্রাইট, এখানে স্প্রাইট বলতে এক প্রকার দৈত্য বা আধ্যাত্মিক সত্তা। এখানে সিলফ নিজেকে বলছে, যেই সিলফটা কথা বলছে এরিয়েল সে নিজেকে বলছে। এখানে সিলফ চরিত্রের বিকল্প নাম হিসেবে স্প্রাইট ব্যবহার করা হয়েছে। তো বলা হচ্ছে যে এই সকলের মধ্যে আমি যে তোমার রক্ষা করার দাবি করি, আ ওয়াচফুল স্প্রাইট আমি একটি সতর্ক দৈত্য মানে সতর্ক স্পিরিট আমি, আর আমার নাম কি এরিয়েল। লেট অ্যাজ আই রেঞ্জ দ্য ক্রিস্টাল ওয়াইল্ডস অফ এয়ার in the clear mirror of thy ruling star, late as I ranked the crystal wilds of air। ranked মানে ঘোরা বা ভ্রমণ করা, আর crystal wilds of air বলতে আকাশের ওই শূন্য পরিষ্কার অঞ্চলকে বোঝাচ্ছে। এবং লেট মানে কিছুক্ষণ আগে, late as I ranked কিছুক্ষণ আগে আমি যখন স্বচ্ছ ওই আকাশের ওই জগতে ভ্রমণ করছিলাম। র্যাঙ্ক মানে ভ্রমণ করা, কিছুক্ষণ আগে যখন আমি আকাশের ওই পরিষ্কার জায়গাটাতে ভ্রমণ করছিলাম। ইন দ্য ক্লিয়ার মিরর, ক্লিয়ার পরিষ্কার, মিরর আয়না, এখানে প্রতিচ্ছবি অর্থে ব্যবহার করা হয়েছে। প্রতিচ্ছবি প্রদর্শনকারী, এখানে ভবিষ্যতের চিহ্ন বা চিত্রের প্রতীক হিসেবে মিরর ব্যবহার করা হয়েছে। অফ দাই রুলিং স্টার, রুলিং স্টার মানে হচ্ছে ওই জন্মলগ্ন বা রাশিফলের নেতৃত্বাধীন যে সমস্ত নক্ষত্র, এখানে ভাগ্যের প্রতীক হিসেবে রুলিং স্টার বোঝানো হয়েছে। তো এরিয়েল এখানে বলছে যে কিছুক্ষণ আগে আমি যখন ওই স্বচ্ছ আকাশে ভ্রমণ করছিলাম, তোমার এই নিয়ামক নক্ষত্রের স্পষ্ট আয়নায় আমি প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিলাম। এই যে বলছে আই স অ্যালাস সাম ড্রেড ইভেন্টস ইম্পেন্ড। আই স আমি দেখেছিলাম, অ্যালাস হায়, সাম ড্রেড ইভেন্ট, ড্রেড মানে ভয়ানক ভয়ঙ্কর, ইভেন্ট ইম্পেন্ড, ইম্পেন্ডিং বলতে ঘটতে বসা বা আসন্ন, যেটা আগত এবং ঘটমান। তো আসন্ন যে বিপদ আমি সেটা দেখতে পাচ্ছিলাম, তাই বলছে দেখলাম, আহা কোনো ভয়ঙ্কর বা ভয়ানক ঘটনার আগমনী সংকেত আমি সেখানে দেখতে পেলাম। এর টু দ্য মেইন দিস মর্নিং সান ডিসেন্ড, এর মানে আগে, বিফোর, টু দ্য মেইন দিস মর্নিং, মেইন বলতে এখানে মহাসাগর, মেইনের এখানে কাব্যিক ব্যবহার হয়েছে। তো বলছে এর টু দ্য মেইন দিস মর্নিং সান ডিসেন্ড, তিনি বোঝাতে চেয়েছেন মেইন মহাসাগর এবং এই যে চলমান সূর্য, মর্নিং সান ডিসেন্ডস মানে সূর্যাস্ত বা চলমান সূর্য, এর প্রতিনিধিত্ব করছে কে? মহাসাগরটা। বলছে এর মানে আগেই, টু দ্য মেইন দিস মর্নিং সান ডিসেন্ডস মানে সূর্য যখন সেই মহাসাগরে ডোবে, আজকের এই সকাল যখন অস্ত যাবে তার আগেই
বাট হেভেন্স রিভিল নট হোয়াট অর হাউ অর হোয়ার। বাট হেভেন রিভিলস, হেভেন মানে স্বর্গ, রিভিল প্রকাশ করা। তো বলছে কিন্তু স্বর্গ কিছুই বলে না, রিভিল নট প্রকাশ করে না, হোয়াট অর হাউ অর হোয়ার, যে কি ঘটবে, কিভাবে ঘটবে বা কোথায় ঘটবে। মানে আমি যখন ওইখানে বিচরণ করছিলাম, আমি ওই যে ক্লিয়ার মিরর, সেই তোমার রুলিং স্টারের ক্লিয়ার মিরর ইমেজে আমি প্রতিচ্ছবিতে দেখতে পেলাম কোনো আসন্ন বিপদ। তোমার যে সৌভাগ্যের নক্ষত্র, সেখানে আমি প্রতিচ্ছবি দেখতে পেলাম তোমার বিপদ আসন্ন, এবং সেটা আজকের এই সকাল অস্ত যাওয়ার আগেই, মানে আজকের এই সূর্য মহাসমুদ্রে ডুব দেওয়ার আগেই ঘটবে। কিন্তু সেই ভাগ্য, মানে সেই স্বর্গীয় ভাগ্যরাশি আর কিছুই বলল না, বা আর কোনো ইঙ্গিত দিল না যে সেই বিপদ কোথায় ঘটবে, কখন ঘটবে, বা কি সেই বিপদ। ওয়ান্ড বাই দ্য সেলফ অফ পায়াস মেড বিয়ার। এখানে বলছে ওয়ার্নড বাই দ্য সিল্ভ, মানে সচেতন করা হচ্ছে সিল্ভদের দ্বারা। ওহ পায়াস, পায়াস মানে ধার্মিক, মেড মানে কুমারী মেয়ে, বিয়ার সাবধান হও। তাহলে বলছে হাওয়ার দৈত্য দ্বারা সতর্ক করা হলো তোমাকে, হে ধার্মিক কন্যা সাবধান হও। কে কাকে বলছে? সেলফ এরিয়েল বেলিন্ডাকে বলছে। দিস টু ডিসক্লোজ ইজ অল দাই গার্ডিয়ান ক্যান। দিস মানে এই সতর্কবার্তা, টু ডিসক্লোজ এটা তোমাকে জানানো, ইজ অল এটাই শুধুমাত্র করতে পারে, বা এটাই যেটা তোমার এই গার্ডিয়ান স্পিরিট বা গার্ডিয়ান অ্যাঞ্জেল করতে পারে। মানে এই সতর্কবার্তা জানানো ছাড়া কিছুই আর করতে পারে না তোমার এই রক্ষক। মানে কে? সেই সিল্ভ নিজের কথা বলছে, যে সে তো এই বেলিন্ডার গার্ডিয়ান স্পিরিট, তো এইটুকু জানানো ছাড়া সে আর করতে পারে না কিছু, এটাই সে জানাতে পারে। বি অ্যাওয়ার অফ অল, সব থেকে সতর্ক হও, সাবধান হও সব কিছু থেকে। বাট মোস্ট বি অ্যাওয়ার অফ ম্যান, কিন্তু সব থেকে বেশি সাবধান হও পুরুষদের থেকে। ম্যান এখানে পুরুষদের সাধারণ একটা প্রতিনিধিত্ব করছে। বলা হচ্ছে যে তুমি সবকিছু থেকেই সাবধান থাকবে, তোমার বিপদ আসন্ন, বিশেষ করে পুরুষ জাতি থেকে তুমি সাবধান থাকবে। তাহলে এই অংশে আমরা দেখতে পাচ্ছি এরিয়েল নিজেকে বেলিন্ডার সত্যিকারের অভিভাবক হিসেবে পরিচয় করাচ্ছে। সে বলছে সে হাওয়ার দৈত্য, সে বেলিন্ডার ওপরে সতর্কভাবে নজর রাখে, সে আকাশে রয়্যাল স্টারে ভবিষ্যতের একটা সংকেত দেখেছে, যা কোনো ভয়ানক ঘটনা আগমনের সংকেত, এবং তাই সে বেলিন্ডাকে এসে সচেতন করছে। কিন্তু সেই ঘটনাটা কি, কোথায়, কিভাবে ঘটবে সেটা বলা হয়নি ওই সংকেতে, তাই সে বেলিন্ডাকে এসে সামগ্রিকভাবে সচেতন থাকার নির্দেশ দিচ্ছে, বিশেষ করে পুরুষদের থেকে আরো বেশি করে সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছে। কারণ যেটা ওই পরবর্তীকালে স্থানীয় কোনো তরুণ দ্বারা হেয়ার স্ন্যাচিং এর ওই ঘটনাটাতে পরিণত হবে। নেক্সট দেখো, হি সেড হোয়েন শক who thought she slept too long leaped up and walked his mistress with his tongue. He said মানে তিনি বললেন, তিনি বলতে সেই এরিয়েল, সেই স্পিরিট। when shock, যখন শক, শক বলতে এখানে বেলিন্ডার পোষ্য কুকুরের নাম হচ্ছে শক। who thought she slept too long, she বলতে বেলিন্ডা এখানে, যে ভেবেছিল সে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে। thought ধারণা করছিল বা ভেবে নিচ্ছিল, slept too long অনেকক্ষণ ঘুমিয়ে থাকা মানে যথেষ্ট সময় অবধি না জাগা। leaped up and waked his mistress with his tongue, এটা waked হবে। তো বলছে সে হঠাৎ করে লাফিয়ে উঠলো, কে? শক, এবং waked his mistress, এবং তার সেই মিস্ট্রেসকে, তার সেই মালিককে ঘুম থেকে জাগিয়ে তুললো কি দ্বারা? উইথ হিজ টাং, তার জিভের দ্বারা। মানে কুকুর তার জিভের দ্বারা, তার জিভের ওই লাল অংশের দ্বারা তাকে একটা চুম্বন করে তার ঘুম ভাঙালো। ইট ওয়াজ দেন বেলিন্ডা ইট রিপোর্ট সে ট্রু। ইট ওয়াজ দেন মানে ঠিক তখনই, ইফ রিপোর্ট সে ট্রু মানে যদি কেউ জানিয়ে থাকে বা যা শোনা গেছে সেটি সত্য হয়, মানে তখনই বেলিন্ডা, যদি এটা সত্যই হয়, দাই আইজ ফার্স্ট ওপেন্ড অন আ বিলেডক্স, তোমার চোখটি প্রথমবার খুললো একটি বিলেডক্সের ওপরে। আইজ ফার্স্ট ওপেন, প্রথমবার চোখ খোলা। বিলেডক্স এটা হচ্ছে একটা ফরাসি ভাষা। বিলেডক্স মানে হচ্ছে প্রেমপত্র, বিলে মানে চিঠি, আর ডক্স হচ্ছে মিষ্টি, মানে লাভ লেটার, প্রেমপত্রকে বোঝাচ্ছে এখানে। তো বলা হচ্ছে এখানে তোমার চোখ প্রথমবার খুললো একটি বিলেডক্সের ওপরে, মানে একটি প্রেমপত্রের উপরে। ওনস, charms and adores were no sooner read. ওনস মানে হচ্ছে প্রেমে আহত হওয়ার অনুভূতি বা অভিপ্রায়। charms মানে আকর্ষণীয় গুণ, দেহ সৌন্দর্য বা প্রেমের জাদুবল। আর adores মানে তীব্র উদ্দীপনা, আবেগ, প্রেমের সেই উত্তাপ। তো বলা হচ্ছে এই কথাগুলো পড়ার আগেই নো শুনার রেড, বাট অল দ্য ভিশন ভ্যানিশড ফ্রম দাই হেড। তো এই শব্দগুলো মূলত বিলেডক্সে বা সেই প্রেমপত্রে
যা প্রেমিক তার অনুভূতি বর্ণনা করতে ব্যবহার করে সেই প্রেমপত্রে ছিল। বাট অল দ্য ভিশন, কিন্তু পড়া শেষ না হওয়া পর্যন্ত, ভ্যানিশড ফ্রম দাই হেড, তোমার সব ভিশন মাথা থেকে অদৃশ্য হয়ে গেল। ভিশন মানে আগের যে স্বপ্ন, ভবিষ্যৎ সম্পর্কে সেই ইঙ্গিত, ভ্যানিশড মুছে ফেলা বা অদৃশ্য হয়ে যাওয়া, হেড মানে ওই মানসিক চেতনা, এখানে বেলিন্ডার মনকে বলা হয়েছে। তো বলা হচ্ছে যে এই প্রেমপত্রে যে সমস্ত শব্দগুলি আছে সেগুলি পড়ার শেষ না হওয়া পর্যন্ত তোমার মধ্যে সমস্ত সেই ভিশনটা একদম অদৃশ্য হয়ে গেল, মুছে গেল। তাহলে এই অংশে দেখলাম শক, বেলিন্ডার যে পোষ্য কুকুর, তাকে তার জিভ দিয়ে ঘুম ভাঙিয়ে দিল। ঘুম ভেঙে বেলিন্ডা তার হাতে থাকা ভিলেডক্স বা প্রেমপত্র দেখতে পায়, সেটা সে পড়তে বসে। সেখানে সে কিছু শব্দ পায়, ওন্স, চার্মস, অ্যাডোর্স, এই তিনটি শব্দে আবেগপ্রবণভাবে সে ডুবে যায় এই শব্দগুলো পড়ে। আর তার যে স্বপ্ন, বিশেষত এরিয়েল যে স্বপ্নটা তাকে একটু আগে দিয়েছিল, তার অধঃপতনের স্বপ্ন, সেটা সে ভুলে যায় এই ভিলেডক্সে থাকা ওয়ার্ডগুলি পড়তে গিয়ে। এগুলিতে সে আবেগপ্রবণ হয়ে এতটাই ডুবে যায় যে সে স্বপ্নটা সে ভুলে যায়। এখানে কুকুর শককে ব্যবহার করে পোপ দেখিয়েছেন যে জীবনের সামান্য উপাদানগুলি কিভাবে মহাকাব্যিক পূর্বাভাস হারিয়ে দিতে পারে। মানে দেখো, এই যে ঘুম থেকে উঠলো, তার ঠিক আগেই কে এসেছিল? স্বর্গীয় একটা আত্মা এসেছিল তাকে সাবধান করতে, কিন্তু ঘুম ভাঙার পরে কুকুর এরিয়েলের সতর্কবার্তাকে ভুলিয়ে দিল ওই প্রেমপত্রটির দ্বারা। তাহলে এখানে সেই প্রেম চিঠি ও তার ভাষা, মানে সেই ওন্স, চার্মস, অ্যাডোর্স, বেলিন্ডাকে বাস্তব প্রলোভন বা আবেগে নিমজ্জিত করে দিল, যার ফলে আমরা দেখতে পাচ্ছি একটা পুরো মক হেরোইক এফেক্ট তৈরি হচ্ছে। কারণ জীবনের এই সামান্য উপাদানগুলি সেই মহাকাব্যিক পূর্বাভাসকে হারিয়ে দিতে পারে। যেমন কুকুরের দ্বারা সেই স্পিরিটের পূর্বাভাসকে অদৃশ্য করে দেওয়া হলো, এবং তারপরে সেই প্রেমপত্র বা চিঠির দ্বারা বেলিন্ডাকে বাস্তব প্রলোভন দেখিয়ে আবেগে নিমজ্জিত করে দেওয়া হলো। তাই প্রকৃতপক্ষেই এখানে একটা মক হিরোইক এফেক্ট তৈরি হলো। And now unveiled the toilet stands displayed, each silver vase is mystic order laid. বলেছে and now, এবং এখন, unveiled মানে আবরণ ছড়ানো হচ্ছে, মানে পুরোপুরি দৃশ্যমান হচ্ছে। দ্য টয়লেট স্ট্যান্ড, টয়লেট এখানে বোঝানো হচ্ছে সেই সাজসজ্জার টেবিলকে, যেখানে ধনী নারীরা তাদের সেই প্রসাধনী সামগ্রী রাখেন, সেই সাজগোজ করেন, সেই টেবিলকে টয়লেট স্ট্যান্ড বলা হচ্ছে। ডিসপ্লেড, সেটা দেখা যাচ্ছে। ইচ সিলভার ভেস, প্রত্যেকটা রূপার পাত্র, ইন মিস্টিক অর্ডার লেইড, যেন কোনো রহস্যময় পূজার মতো নিয়মে সাজানো হয়েছে। তো বলা হচ্ছে এবারে উন্মোচিত হলো সাজসজ্জার টেবিল, রূপার সব পাত্র জাদুকরী বিন্যাসে সাজানো। অর্থাৎ একজন ধনী তরুণী মানে বেলিন্ডা সকালে তার সৌন্দর্য চর্চা শুরু করেছেন, এবং তার সাজঘরের টেবিলটি একটা গম্ভীর পবিত্র আচার অনুষ্ঠানের মতো যেন প্রকাশ পেল প্রথমে। এখন এখানে পোপ সৌন্দর্য চর্চাকে একটা ধর্মীয় আচার বা পূজার মতো তুলনা করেছেন। সাজসজ্জার টেবিলটিকে এক ধরনের বেদি হিসেবে তিনি দেখিয়েছেন, যেটা পরে দেখতে পাবো, যেখানে রূপার পাত্রগুলো পুজোর সামগ্রীর মতো সাজানো আছে। এটাই তিনি রূপক অর্থে এখানে প্রকাশ করতে চাইছেন। এবং মিস্টিক অর্ডার এই কথাটা ইচ্ছাকৃতভাবে তিনি ব্যবহার করেছেন, যাতে মনে হয় এটি কোনো গোপন বা পবিত্র ধর্মীয় আচারের মতো। যদিও শুধুমাত্র এটা সাজসজ্জা, বাট এটার এই রূপক অর্থটা প্রকাশ পায় যে এটা যেন কোনো গোপন পবিত্র ধর্মীয় আচার অনুষ্ঠান। কোনটা? সাজগোজটা, সুন্দরী অভিজাত নারীদের সাজগোজটা তিনি এখানে এমনভাবে লিখেছেন যেন এটি মহাকাব্যিক একটা যুদ্ধ বা ধর্মীয় অনুষ্ঠান, অথচ বাস্তবে শুধুমাত্র একজন নারীর মেকআপ করার দৃশ্য এটা। তাই সমাজের ভণ্ডামি, বাহ্যিকতা, ক্ষুদ্র নাটককে বা ক্ষুদ্র ঘটনাকে বড় করে তোলার সেই যে প্রবণতা, সেটাকে আক্রমণ করেছেন তিনি এখানে। বিশেষ করে উচ্চবিত্ত সমাজে নারীর সৌন্দর্যের যে ঘটা, সেই ঘটাকে তিনি এখানে আক্রমণ করেছেন। তাদের সাজগোজকে পবিত্র রীতিনীতি হিসেবে তুলে ধরে সেই সাজগোজ বা আচরণের বাহ্যিকতা বা কৃত্রিমতা তিনি ব্যঙ্গ করেছেন এখানে। এরপরে দেখো, ফার্স্ট রোবড ইন হোয়াইট দ্য নিমস ইন্টেন্ট অ্যাডোর্স। বলছে ফার্স্ট রোবড, রোবড মানে হচ্ছে পরিধান করা, ইন হোয়াইট মানে সাদা, দ্য নিম্ফ, নিম্ফ হচ্ছে অপ্সরার মতো সুন্দরী তরুণী, এখানে বেলিন্ডার কথা বলা হয়েছে। ইন্টেন্ট অ্যাডোর্স, ইন্টেন্ট মানে একাগ্র চিত্তে, অ্যাডোর্স মানে পূজা করে বা ভক্তি প্রদর্শন করে। তাহলে বলা হয়েছে প্রথমে ফার্স্ট, সাদা পোশাক পরে সেই তরুণী একাগ্র চিত্তে
চিত্তে ভক্তি প্রদর্শন করে বা পূজা করে। উইথ হেড আনকাভার্ড দ্য কসমেটিক পজ মানে হচ্ছে পাওয়ার্স, তো বলছে উইথ হেড আনকাভার্ড। বেলিন্ডা সকালে সাজগোজ শুরু করবে, তো তার আগে নিজের সৌন্দর্য চর্চাকে এক পবিত্র আচার হিসেবে গ্রহণ করছে সে। তাই তার এই প্রস্তুতি যেন কোনো ধর্মীয় পূজার প্রস্তুতির মতো। তাই বলা হয়েছে প্রথমে সে সাদা পোশাক পরে সেই তরুণী একাগ্র চিত্তে পূজা করে, মানে সে ফ্রেশ হয়ে সাদা পোশাক পরে এসেছে এবং সে যেন একটা পুজোতে চলেছে, ধর্মীয় আচার অনুষ্ঠানে চলেছে, কি না সে মেকআপ করতে চলেছে, যেন পুজোতে চলেছে। উইথ হেড আনকাভার্ড মাথা খোলা, যেটা কিনা একটা শ্রদ্ধার প্রতীক, পবিত্রতা। দ্য কসমেটিক পর্স মানে এখানে পাওয়ার্স, সেই প্রসাধনীর শক্তিগুলোর কথা বলা হয়েছে, যেমন সেই মেকআপ, সেই সুগন্ধি, এদের যে পাওয়ার সেটার কথা বলা হয়েছে। খোলা মাথায় সে প্রসাধনের শক্তিগুলোর পুজো করে, মানে প্রসাধনী মেকআপ বা ওই প্রসাধনী সামগ্রী যেন দেবতাদের মতো, যাদের প্রতি বেলিন্ডা ভক্তি প্রদর্শন করছে। আ হেভেনলি ইমেজ ইন দ্য গ্লাস অ্যাপিয়ার্স। আ হেভেনলি ইমেজ, হেভেনলি স্বর্গীয় বা দেবতার মতো, ইমেজ মানে প্রতিচ্ছবি, গ্লাস মানে আয়না। তো বলা হচ্ছে আয়নায় এক স্বর্গীয় প্রতিচ্ছবি ভেসে ওঠে, মানে বেলিন্ডা যখন নিজেকে আয়নায় দেখতে পায় সে তার প্রতিচ্ছবি এতটাই নিখুঁত এবং সৌন্দর্যমণ্ডিত যে তা যেন এক দেবী সুলভ চিত্র তার কাছে। তাই বলা হচ্ছে হেভেনলি ইমেজ, স্বর্গীয় একটা প্রতিচ্ছবি যেন আয়নাতে অ্যাপিয়ার হয়, মানে উদ্ভব হয়, মানে নিজেরই প্রতিচ্ছবিটা নিজেকেই আয়নায় দেখে সে স্বর্গীয় দেবী মনে করছে। টু দ্যাট সি বেন্ডস, টু দ্যাট হার আইজ সি রিয়ার্স। টু দ্যাট শি বেন্ডস মানে হচ্ছে নত হওয়া, রিয়ার্স মানে হচ্ছে এখানে তোলা, চোখ তুলে তাকানো। বলছে টু দ্যাট শি বেন্ডস, সেই প্রতিচ্ছবির প্রতি সে নত হয় মাথা ঝুঁকিয়ে এবং আবারও চোখ তুলে তাকিয়ে থাকে। মানে বেলিন্ডা যখন নিজের প্রতিচ্ছবিটা আয়নাতে দেখতে পাচ্ছে সে যেন পূজা করছে, প্রথমে মাথা নিচু করছে, পরে আবার চোখ তুলে তাকাচ্ছে সেই ধর্মীয় উপাসনার ভঙ্গিতে, মানে সে যেন মিররে বা আয়নাতে কোনো ভগবানকে দেখছে, নিজেকেই দেখছে। সে এমনভাবে মাথা নত করছে এবং চোখ তুলে তাকাচ্ছে যেন সামনে আয়নাতে কোনো দেবীকে সে পূজা শুরু করেছে, তাকে ভক্তি প্রদর্শন করছে। দ্য ইনফেরিয়ার প্রিস্টেস অ্যাট হার অল্টার সাইড। ইনফেরিয়ার মানে হচ্ছে নিম্ন স্তরের এবং প্রিস্টেস মানে সেবিকা বা সেই পুরোহিতি। অ্যাট হার অল্টার সাইড, অল্টার মানে হচ্ছে এখানে বেদি, মানে সেই যে বেলিন্ডার সাজের টেবিল সেটাকে এখানে অল্টার, বেদি, পুজোর বেদির সাথে তুলনা করে বলা হয়েছে। তাহলে বলা হচ্ছে যে তার সাজের টেবিল, সেই টেবিলের পাশে দাঁড়িয়ে রয়েছে সেই নিম্ন স্তরের তার সেবিকা বা পুরোহিতি বা দাসী, কারণ বেলিন্ডা যে পুজোয় বসবে সেই পুজোতে তাকে সহায়তা করার জন্য দাসী রয়েছে। এই দাসী যেন পুজোয় সহায়তাকারী একজন সহকারী পুরোহিতির মতো, এই পুজোয় সে যেন তার সহকারী, সে এই সাজসজ্জা বা এই আচার অনুষ্ঠানে বেলিন্ডাকে সাহায্য করছে। তাই বলছে সেই ইনফেরিয়ার, সেই নিম্ন স্তরের প্রিস্টেস বা দাসী বা পূজারিনী বা সাহায্যকারী অ্যাট হার অল্টার সাইড, তার বেদি বা সেই সাজসজ্জার টেবিলের পাশে ট্রেম্বলিং, কাঁপছে, begins the sacred rites of pride. ট্রেম্বলিং, কাঁপা, স্যাক্রেড, পবিত্র, রাইটস, আচার অনুষ্ঠান, প্রাইড, অহংকার বা আত্মপ্রশংসা। তো বলা হচ্ছে কাঁপতে কাঁপতে শুরু করে গর্বের পবিত্র আচার, মানে দাসী সাজসজ্জা শুরু করছে। তো যদিও এই আচার আসলে শুধুমাত্র মেকআপ, চুল ঠিক করা ইত্যাদি, তবে কবি এটিকে একটা পবিত্র ধর্মীয় রীতির মতো ব্যঙ্গ করে তুলছেন। তাই তিনি এখানে প্রাইড শব্দটি দু রকম অর্থ বোঝাতে ব্যবহার করেছেন, একদিকে গর্ব, অন্যদিকে সেই 7টা পাপের একটা, রাইটস অফ প্রাইড। তাই তিনি প্রাইডটাকে এখানে ক্যাপিটাল করেছেন, যে কাঁপতে কাঁপতে শুরু করছে সেই গর্বের পবিত্র আচার। আননাম্বার্ড ট্রিজার ওপ অ্যাট ওয়ান্স অ্যান্ড হিয়ার। ওপ ওপেন, ট্রিজার্স ধনরত্ন, সম্পদ, আননাম্বার্ড অগণিত। তো বলা হচ্ছে অগণিত ধনরত্ন একসাথে খুলে পড়ে, অ্যান্ড হেয়ার, এবং এখানে, মানে বেলিন্ডা তার সাজের যে টেবিল সেখানে খুলে ফেললো নানা রকম প্রসাধন দ্রব্য, অলংকার, বস্ত্র ইত্যাদি একসাথে খুলে ফেললো। তো এগুলো একসাথে প্রদর্শিত হলো, এগুলোকেই ধনরত্ন বলা হচ্ছে বা ধনরত্ন বলে ব্যঙ্গ করছেন। দ্য ভেরিয়াস offerings of the world appear. The various offerings মানে উৎসর্গ করা বা উপহার, various বিভিন্ন of the world
মানে পৃথিবীর নানা প্রান্ত থেকে। বলা হচ্ছে সেখানে ভেসে ওঠে পৃথিবীর নানা দেশের উৎসর্গ করা জিনিস, মানে পৃথিবীর নানা দেশ থেকে সেই দেবীর উদ্দেশ্যে যেন উৎসর্গ করা হয়েছে, সেই দেবী যেন সেই পূজার দেবী, তার উদ্দেশ্যে পৃথিবীর নানা দেশ থেকে জিনিস উৎসর্গ করা হয়েছে দেবীর উদ্দেশ্যে। এই সৌন্দর্য সামগ্রীগুলিকে যেন বিশ্বের নানা দেশ থেকে বেলিন্ডার কাছে উৎসর্গ করা হয়েছে। পরে পরে রয়েছে ভারত, আরব, ইউরোপ, সব দিক থেকে যেন এই বিলাসী জিনিসগুলি এসেছে দেবী বেলিন্ডার উদ্দেশ্যে। দেখো কতটা মক হেরোইক টোন। From each she nicely curls with curious toil. Curls মানে বেছে নেয়, with curious toil যত্ন ও কৌতূহল নিয়ে, পরিশ্রম করে, টয়েল পরিশ্রম, কৌতূহল কিউরিয়াস যত্ন, নাইসলি সুন্দরভাবে। তো প্রতিটি জিনিসের মধ্য থেকে সে যত্ন সহকারে বেছে নেয়, মানে বেলিন্ডা সাজগোজের জন্য প্রতিটি ওই প্রসাধনী সাবধানে পরীক্ষা করে, যেন সে পূজার জন্য উপযুক্ত উপাদান খুঁজে নিচ্ছে, মানে কোনটা পরবে সেগুলোর মধ্যে থেকে ঠিক করছে, যেন পুজোর জন্য উপাদান আমরা যেমন প্রস্তুত করি খুঁজে খুঁজে রেখে, কোনটা কোন ফুলটা দেব, কোন জিনিসটা দেব, তো সেরকমই সে যেন নিজের পুজোর জন্য সেইগুলি থেকে খুঁজেছে। অ্যান্ড ডেক্স দ্য গডেসেস, ডেক্স মানে সাজায়, ডেকোরেট দ্য গডেসেস দেবীকে, উইথ দ্য গ্লিটারিং স্পয়েল। গ্লিটারিং স্পয়েল মানে ঝলমলে ধনরত্ন, যুদ্ধ বা বিজয়ের পর সেই যে লুণ্ঠিত ধন, সেই ধন যেগুলো ঝলমল করে সেই ধনরত্নকে বোঝানো হচ্ছে। তো বলা হচ্ছে আর সেই দেবীকে সাজায় ঝলমলে রত্ন ভাণ্ডার দিয়ে, মানে বেলিন্ডা নিজেকেই যেন এক দেবীর মতো সাজিয়ে তুলছেন এবং তার সাজগোজকে কবি সেই বিজয়লব্ধ সম্পদ হিসেবে উল্লেখ করছেন। এটা তিনি তাহলে প্রকৃতপক্ষে ব্যঙ্গই করছেন, তিনি পুরোপুরি মক এপিকটোনে লিখছেন। দিস কাস্কেট ইন্ডিয়াস গ্লোয়িং জেমস আনলক। দিস কাস্কেট, কাস্কেট মানে ছোট বাক্স, ইন্ডিয়া মানে আমাদের দেশের নাম করা হয়েছে এখানে দেখো, গ্লোয়িং জেমস আনলক, গ্লোয়িং জেমস ভারতের উজ্জ্বল রত্ন, মানে ভারত যে কত পরিমাণ উজ্জ্বল ধনরত্নে পরিপূর্ণ ছিল এই সমস্ত লেখাগুলো থেকে আমরা বুঝতে পারি। যেহেতু ব্রিটিশের উপনিবেশ ছিল, তারা এখান থেকে এই সমস্ত ধনরত্ন প্রচুর পরিমাণে নিয়ে গেছে, ফলে আমরা তাদের দেশের লেখকের লেখাগুলিতে কিন্তু মাঝে মধ্যেই এই সমস্ত জিনিসের উল্লেখ পাই। আর আনলকস মানে খুলে দেয়, বলছে এই বাক্স খুলে দেয় ভারতীয় দীপ্ত রত্ন ভাণ্ডার, মানে বেলিন্ডার এই সাজগোজের বাক্স থেকে ভারতীয় গয়না বা রত্ন বের করা হয়, যা সেই সময়ে বিলাসিতার প্রতীক ছিল। মানে এখানে ব্রিটিশদের সেই উপনিবেশিক বিলাসিতাকে তিনি বিদ্রূপ করেছেন। অ্যান্ড অল অ্যারাবিয়া ব্রিথস ফ্রম ইয়ন্ডার বক্স। অ্যারাবিয়া আরব চঞ্চল যে দেশ, ব্রিথস ছড়ায় বা নিঃশ্বাস ফেলে, মানে গন্ধের কথা বলা হয়েছে। ইয়ন্ডার বক্স ওই বাক্স থেকে, তো বলছে আর ওই বাক্স থেকে ছড়িয়ে পড়ে আরবের সুগন্ধ। আরেকটি বাক্স রয়েছে যেটা থেকে ওই সুগন্ধ বের হচ্ছে, যা আরব দেশের সুপরিচিত আতরের মতো ঘ্রাণ ছড়াচ্ছে, সেটাই বলা হচ্ছে। তাহলে এতদূর পর্যন্ত আমরা কি দেখলাম, যে এই অংশে কবি আলেকজান্ডার পোপ একজন ধনী তরুণীর সকালের যে সাজগোজকে একটা ধর্মীয় পূজার মতো উপস্থাপন করেছেন। বেলিন্ডা নিজেরই প্রতিচ্ছবির যেন পুজো করছে, প্রসাধনীকে দেবতা বানিয়েছে, আর সাজগোজকে পবিত্র আচার হিসেবে উপস্থাপন করা হচ্ছে এখানে। এই সব কিছু পোপ কিন্তু ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তুলে ধরেছেন এখানে, তাতে সেই উচ্চবৃত্ত সমাজের বাহ্যিকতা, ঔপনিবেশিক বিলাসিতা এবং অহংকারী ফুটে উঠেছে। এরপরে দেখো, দ্য টর্টয়েজ হেয়ার অ্যান্ড এলিফ্যান্ট ইউনাইট। দ্য টর্টয়েজ মানে সেই কাছিম, কচ্ছপ, হেয়ার এখানে, অ্যান্ড এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হাতি, ইউনাইট একত্রিত হওয়া। ট্রান্সফর্ম টু কোমস, ট্রান্সফর্মড মানে রূপান্তরিত, কোমস মানে চিরুনি। দ্য স্পিকলড অ্যান্ড হোয়াইট, স্পিকলড মানে ছোপ ছোপ দাগ বিশিষ্ট, অ্যান্ড হোয়াইট, হোয়াইট মানে কি সাদা, হাতির দাঁতের তৈরি। তো বলা হচ্ছে এখানে কাছিম আর হাতি একত্রিত হয়েছে, রূপ নিয়েছে সাদা ছোপ ছোপ চিরুনিতে। বেলিন্ডা তার চুল সাজাতে যে চিরুনি ব্যবহার করে তা কাছিমের খোলস, টর্টয়েজ সেল ও হাতির দাঁত আইভরি দিয়ে তৈরি। এই দুটি প্রাণীর মূল্যবান অংশ নিয়ে তৈরি এই বিলাসবহুল সামগ্রীগুলো পোপ ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছেন, কারণ একটা নারীর সাজের জন্য প্রকৃতির প্রাণী হত্যা করা হয়েছে। তো এটার দ্বারা অতিরঞ্জিত করে সমাজের বিলাসিতাকে হাস্যকরভাবে তুলে ধরা হয়েছে। হেয়ার ফাইলস অফ পিনস এক্সটেন্ড দেয়ার শাইনিং রোজ পাপস পাউডার প্যাচেস বাইবেল ব্লেডক্স। হেয়ার ফাইলস, ফাইলস বলতে শাড়ি, পিনস, পিনস মানে চুল বা পোশাক ঠিক করতে ব্যবহার করা সেই পিন। এক্সটেন্ড দেয়ার শাইনিং রোজ, রোজ মানে চকচকে শাড়ি,
এক্সটেন্ড মানে এগুলো পরপর ফেলা রয়েছে, বিস্তারিত রয়েছে এগুলো। পাফ তুলোর বল, ব্রাশ পাউডারের জন্য ব্যবহার করা হয়, পাউডার গুঁড়ো প্রসাধনী সেই পাউডার, প্যাচেস মানে মুখে লাগানো ছোট ছোট কালো ফ্যাশন স্টিকগুলো, আর বাইবেল এবং বিলেডক্স। বিলেডক্স হচ্ছে সেই প্রেমপত্র, ফরাসি শব্দ বিলেডক্স, যার মানে হচ্ছে প্রেমপত্র। তো বলা হচ্ছে এখানে সারি সারি পিন ঝলমল করছে, পাফ পাউডার প্যাচ বাইবেল আর প্রেমপত্র পড়ে রয়েছে। মানে বেলিন্ডার সাজের টেবিল এক অলংকার মণ্ডপের মতো, সেখানে একদিকে সাজগোজের জিনিস পাউডার পিন প্যাচ, অন্যদিকে ধর্মীয় উপাদানও রয়েছে, কি ধর্মীয় সেই গ্রন্থ বাইবেল, আবার প্রেমিকের চিঠিও রয়েছে। মানে পোপ এখানে কৌতুক ও ব্যঙ্গের মাধ্যমে দেখিয়েছেন একই টেবিলে ধর্ম, রূপ আর প্রেম সবই একসাথে বিরাজ করছে। মানে সমাজের যে দ্বিচারিতা এবং ভোগবিলাসের যে একটা দিক সেটা তিনি এখানে তুলে ধরেছেন ব্যঙ্গাত্মকভাবে। Now awful beauty puts on all its arms. Awful মানে ভয় জাগানো বা মহিমান্বিত অর্থে এখানে প্রয়োগ হয়েছে। বিউটি সৌন্দর্য, পুটস অন মানে ধারণ করে বা পরে, আর্মস অস্ত্র, এখানে রূপের সাজসজ্জার কথা বলা হয়েছে। The fair each moment rises in her charms. fair মানে সুন্দর, rises মানে উত্থিত হয়, আর charms মানে মোহ বা আকর্ষণ। বলা হচ্ছে এখানে মহিমাময় রূপ পরে তার সমস্ত সাজের অস্ত্র, সুন্দরী প্রতি মুহূর্তে হয়ে ওঠে আরো। মানে বেলিন্ডা যে এখানে সাজছে তার সেই সাজগোজকে পোপ যুদ্ধের প্রস্তুতির মতো বলছেন। এটা যেন ঠিক যুদ্ধের প্রস্তুতি, বেলিন্ডা যেন রূপের যুদ্ধে নামতে চলেছে, সেই যুদ্ধের জন্য সে প্রস্তুত হচ্ছে। তার এই সাজ বা তার সাজের এই পত্রগুলো, এগুলো হচ্ছে তার অস্ত্র। পোপ এখানে সেই সৌন্দর্যকে একটা ভয় মিশ্রিত সম্মানের সঙ্গে তুলনা করছেন। যেমন যোদ্ধারা সাজে, ঠিক বেলিন্ডাও তেমন নিজেকে সৌন্দর্যের দ্বারা প্রস্তুত করছে সৌন্দর্যের প্রতিযোগিতার যুদ্ধে নামার জন্য। এই যে বলা হচ্ছে আর্মস, যেমন যোদ্ধারা আর্মস দ্বারা সুসজ্জিত হয়, বেলিন্ডার ক্ষেত্রে এই সাজসজ্জের যে প্রসাধনী সেগুলো অ্যাপ্লাই করা, এগুলো যেন আর্মস দ্বারা সে নিজেকে সজ্জিত করছে, সাজসজ্জের প্রসাধনীগুলো তার কাছে আর্মস। Repairs her smiles, awaken every grace, and calls forth all the wonders of her face. Repairs মানে ঠিক করা বা পরিমার্জন, smiles হাসি, awakens every grace, awakens মানে জাগানো, every grace, গ্রেস মানে সৌন্দর্য বা নম্রতা, কলস ফোর্থ মানে আহ্বান করে বা প্রকাশ করে, অল দ্য ওন্ডার্স অফ হার ফেস, ওন্ডার্স মানে বিস্ময়, ফেস মানে মুখমণ্ডল। তো বলছে যে সে তার হাসিকে পরিমার্জন করে, প্রতিটি সৌন্দর্যকে জাগিয়ে তোলে আর মুখের সব বিস্ময়কে প্রকাশ করে। মানে বেলিন্ডা আয়নার সামনে দাঁড়িয়ে হাসির অভিব্যক্তিগুলো, চাউনিগুলো চোখের, গালের সেই টান সবকিছু নিখুঁত করে দেখে নিচ্ছে। কবি এটাকে এমনভাবে উপস্থাপন করছেন যেন সে এক অলৌকিক রূপময়তার জন্ম দিচ্ছে। মানে সবই যদিও কৃত্রিমভাবে সাজগোজের মাধ্যমে, কিন্তু তার ওই সেজে ওঠার পরে একটা অলৌকিক রূপময়তা দেখা দিচ্ছে তার ফেসে। সিজ বাই ডিগ্রিজ আ পিওরার ব্লাস অ্যারাইজ, বাই ডিগ্রিজ মানে ধীরে ধীরে, আ পিওরার ব্লাস আরো শুদ্ধ লাল আভা, অ্যারাইজ উদ্ভাবন হচ্ছে, অ্যান্ড কিনার লাইটনিং কুইকেন ইন হার আইজ। কিনার মানে প্রখর, লাইটনিং মানে দীপ্তি যেটা চোখের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে, কুইকেন মানে জাগ্রত করা বা তীব্র হওয়া, ইন হার আইজ তার চোখে। তো ধীরে ধীরে মুখে ফুটে উঠছে সেই বিশুদ্ধ লালিমা, আর কি চোখে জ্বলে উঠছে তীব্র বিদ্যুৎ দীপ্ত দৃষ্টি। মানে বেলিন্ডার মুখে সাজসজ্জার ফলে একটা কৃত্রিম কিন্তু নিখুঁত একটা লাল আভা ফুটে উঠেছে, তার চোখে একটা বিশেষ দীপ্তি আসছে যা আকর্ষণের যোগ্য। এখানে কবি সাজগোজকে এমনভাবে ব্যাখ্যা করছেন যেন সৌন্দর্য নিজের শক্তিতে জেগে উঠছে, যদিও সেটা এত সাজগোজের ফল, তবুও যেন সৌন্দর্য একটা তার মধ্যে জেগে উঠেছে নিজের দীপ্তিতে। দ্য বিজি সিল্প সারাউন্ডেড দেয়ার ডার্লিং কেয়ার, দ্য বিজি সিল্প, সিল্প মানে সেই পরীরা, সেই অলৌকিক হাওয়ার আত্মারা, সারাউন্ড মানে ঘিরে রাখা, ডার্লিং কেয়ার মানে প্রিয় সেবা, বেলিন্ডা তাদের ডার্লিং। দিস সেট দ্য হেড অ্যান্ড দোজ ডিভাইড দ্য হেয়ার, দিস মানে এরা, সেট দ্য হেড মানে মাথার সাজগোজ ঠিক করছে, অ্যান্ড দোজ এবং ওরা, ডিভাইড দ্য হেয়ার মানে চুল বিভক্ত করে দিচ্ছে। মানে অনেক শিল্প রয়েছে, তো সবাই ব্যস্ত কাকে ঘিরে, বেলিন্ডাকে ঘিরে, তাদের সেই প্রিয়, তাদের সেই ডার্লিংকে ঘিরে রয়েছে। তারা কি করছে? তারা কেউ তার মাথার সাজ ঠিক করে দিচ্ছে, কেউ তার চুল ভাগ করে দিচ্ছে, এই সব করাতে
সেই সিলভরা কিন্তু খুবই ব্যস্ত। Some fold the sleeve whilst other plait the gowns, and Betty is praised for labors not her own. Fold the sleeves মানে হাতা ভাঁজ করা, plait the gown মানে গাউন বা সেই জামা ভাঁজ করা বা সাজানো, প্লেট আকারে সাজিয়ে রাখা। বেটি সেই দাসীর নাম, বেলিন্ডার দাসীর নাম হচ্ছে বেটি, যে তাকে তার সাজসজ্জাতে সাহায্য করছিল, প্রেইজড প্রশংসিত, অ্যান্ড লেবার্স নট হার ওন মানে যা তার কাজ নয়। তো এখানে বলতে চাইছে যে কেউ তার হাতা ভাঁজ করে দিচ্ছে, কারা? সেই সিলভরা। কেউ গাউনটাকে গুছিয়ে দিচ্ছে, তার প্লেট করে দিচ্ছে, আর বেটি সে প্রশংসা পাচ্ছে এমন শ্রমের জন্য যা সে করেনি। বেটি প্রেইজ ফর লেবার্স নট হার ওন মানে সে নিজে এটা করেনি কিন্তু সে প্রশংসা পাচ্ছে। তাহলে কাজটা করছে কারা? সিলভরা। তো এটা আলেকজান্ডার পোপ একটা চমৎকার ব্যঙ্গ করেছেন যে সিলভরা বেলিন্ডার সাজসজ্জার সমস্ত কাজ করছে, কিন্তু দাসী বেটি সে কৃতিত্ব পেয়ে যাচ্ছে। বাইরের লোকরা বুঝছে না যে কে করেছে, তারা বেটিকে, বেলিন্ডার সেই সহকারীকে তার কৃতিত্ব দিচ্ছে। মানে সমাজের সেই কৃত্রিমতাকে এখানে তিনি তুলে ধরেছেন। মানে এখানে তিনি সমাজের সেই সমস্ত মানুষদের প্রতি ব্যঙ্গ করে বলছেন যে যারা প্রকৃত কাজটা যে করেছে তাকে কৃতিত্ব না দিয়ে ঠিক ভুল জায়গায় কৃতিত্ব দেয়। মানে এটি একটি সমাজের মোহভঙ্গ, যেখানে কৃতিত্বগুলো চলে যায় সব ভুল জায়গায়। এই অংশে আলেকজান্ডার পোপ ব্যঙ্গাত্মকভাবে দেখাচ্ছেন কিভাবে একটি ধনী তরুণী সকালে সাজগোজ করে এবং তার এই সাজগোজ হয়ে ওঠে এক প্রকার ধর্মীয় আচার বা যুদ্ধে যাওয়ার প্রস্তুতির মতো ব্যাপার, এবং তার এই সমস্ত সাজগোজে তার সেই গার্ডিয়ান স্পিরিটরা সাহায্য করে। কিন্তু বাইরের লোকেরা মানে সমাজ, তাদের মোহভঙ্গ হয় না, তারা কিন্তু এই সমস্ত কিছুর কৃতিত্ব দেয় তার দাসীকে, যে কিনা এই কাজটা করেন। অতএব সমস্ত কৃতিত্ব যায় ভুল জায়গায়। আর এর সাথেই রেপ অফ দ্য লকের ওপরে ক্যান্টো 1 এখানেই শেষ হচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। ক্যান্টো 2 থেকে থাকছে পরের ভিডিওতে।